এবারে আমরা ঝাড়খণ্ড টেট, তো ঝাড়খণ্ড টেট নিয়ে আলোচনা করবো স্যার। তো ঝাড়খণ্ড টেটের বাংলা প্যাডাগজি, তো ঝাড়খণ্ড টেটের বাংলা প্যাডাগজির অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। তো এই বাংলা প্যাডাগজির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই যে প্র্যাকটিসের হিসাবে। আপনারা দেখতে থাকুন প্রত্যেকটা প্রশ্ন এবং বাংলা ভাষার প্রত্যেকটা কোর্স টপিক ওয়াইজ ক্লাস আমাদের সহজগুরু অ্যাপে অলরেডি কভার করা দেওয়া আছে। এই লোগো অনুযায়ী আমাদের অ্যাপে পেয়ে যাবেন প্লে স্টোরে, আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। তো চলুন এবার দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। তো এবারে আমরা বাংলা প্যাডাগজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করতে চলেছি। দেখুন, তো প্রথম প্রশ্ন কি দেওয়া হচ্ছে স্যার, রুকজা ভাই, ভালো হাতের লেখার বৈশিষ্ট্য কি? তো ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ কখন ঘটবে? কেউ যদি ভালো হাতের লেখায় প্রকাশ ঘটাতে চায়, তো এই ক্ষেত্রে ছন্দ ইম্পর্টেন্ট হবে না অলঙ্কার ইম্পর্টেন্ট হবে, নাকি বর্ণ হবে, নাকি ছেদ জ্যোতি বা বিরাম চিহ্ন হবে? তো এই ক্ষেত্রে ভালো হাতের লেখায় যথাযথ প্রকাশ ঘটাতে গেলে তার ছতি জেদ এবং ছেদ জ্যোতি এবং বিরাম চিহ্নগুলা তাকে সঠিকভাবে লিখতে হবে। সে যদি ছেদ জ্যোতি বা বিরাম চিহ্নগুলা সে যদি সঠিকভাবে লিখতে পারে, তখন তার ভালো হাতের লেখার যথাযথ প্রকাশ ঘটেছে, এটা আমরা বলতে পারবো। তারপর আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, খুব কম সময় আমরা যাব। সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পায়? অর্থাৎ ক্রিয়েটিভ ছাত্র যারা রয়েছে, ক্রিয়েটিভ স্টুডেন্ট বা ক্রিয়েটিভ রাইটিং, তো ক্রিয়েটিভ রচনার মাধ্যমে শিক্ষার্থীদের কি দক্ষতা প্রকাশ পাবে? শিক্ষার্থীরা আনন্দ হবে, বিষয়বস্তু তারা গুছিয়ে লিখতে পারবে, তাদের শিল্প সৌন্দর্যবোধ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটবে, নাকি তাদের হাতের লেখা পরিষ্কার হবে? কি হবে কারেক্ট আনসার? আপনারা প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে তাদের শিল্প সৌন্দর্যবোধ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটবে। কারণ সৃজনশীলতার সঙ্গে কিন্তু কল্পনা শক্তির একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে না? কারণ সৃজনশীল যেখানে হবে ক্রিয়েটিভ বাচ্চা, তো ক্রিয়েটিভরা কি করবে? কল্পনা বা ইমাজিনগত ভাবে তারা কি করবে? সবকিছু তারা রচনা করবে। সুতরাং কল্পনা শক্তি যেখানে আছে এখানে সৃজনশীলতা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। পরবর্তী প্রশ্ন যদি দেখি, কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে? কিভাবে শিক্ষার্থীদের সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মে? ভালো কথা বলতে পারলে, ভালো বক্তৃতা দিতে পারলে, ভালো গান গাইতে পারলে, নাকি মননশীল শিখন দক্ষতার ফলে? তো শিক্ষার্থীদের সাহিত্যের প্রতি যদি অনুরাগ জন্মাতে হয়, তাহলে ভালো কথা বললে হবে না, বক্তৃতা দিলেও হবে না, বা গান গাইলেও হবে না। এটা কারেক্ট আনসার হচ্ছে মননশীল শিখন দক্ষতার ফলে তার সাহিত্য সৃষ্টির প্রতি অনুরাগ জন্মাবে। আমরা এবার কনসেপ্ট নিয়ে আলোচনা করছি না, কারণ কনসেপ্টের আমাদের আলাদা ডেডিকেটেড ক্লাস রয়েছে, প্রত্যেকদিন আমরা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপের কোর্সে আমরা প্রত্যেকদিন ক্লাস দিচ্ছি, যারা রয়েছেন অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই। এই জন্য আমরা আজকে শুধুমাত্র এমসিকিউ গুলো প্র্যাকটিস করছি। লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হয়? লিখন অভ্যাসের ফলে মানুষের কি লাভ হবে? অর্থাৎ মানুষের যদি বেশি করে লিখন অভ্যাস করে তাহলে তার কি লাভ হতে পারে? মানুষের হাতের লেখা পরিষ্কার হয়, মনন চিন্তন শুদ্ধ হবে, শুদ্ধভাবে মোটামুটি লিখতে পারবে, লেখায় বানান ভুল থাকে না। তো যদি আমরা বেশি বেশি করে যদি লিখনের প্র্যাকটিস করি, লিখন অভ্যাসটা যদি আমরা বেশি বেশি করি, তাহলে কি হবে স্যার? লেখায় বানান ভুল থাকবে না, ঠিক আছে না? যদি ভালো বেশি বেশি লিখি তাহলে লেখায় কি থাকবে না? বানান ভুলের সংখ্যাটা কমে যাবে। এই জন্য কারেক্ট আনসার এখানে হয়ে যাবে আমাদের কি? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয়, অর্থাৎ মানুষ কিভাবে জ্ঞানী হয় যদি আমরা বলি, তো মননের মাধ্যমে, চিন্তনের মাধ্যমে, গভীর মনন এবং চিন্তন সহ লেখার মাধ্যমে, নাকি কিছু না লেখে শুধু চিন্তা করে? তো মানুষ কিভাবে প্রজ্ঞাবান হয় বা জ্ঞানী হয়, এটা কারেক্ট আনসার হবে গভীর মনন এবং চিন্তন সহ লেখার মাধ্যমে। কেউ যদি গভীরভাবে চিন্তা সহকারে, মনন শুদ্ধ সহকারে কেউ যদি লিখে, তখন মানুষ কি হবে? প্রজ্ঞাবান হবে। কি আয়ত্ত হলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণজ্ঞানের ধারণা জন্মাবে? কি আয়ত্ত করলে শিক্ষার্থীদের নির্ভুল বর্ণজ্ঞানের ধারণা জন্মাবে? বর্ণগুলো আয়ত্ত হলে, বর্ণগুলা ঠিক মতো বলতে পারলে, বর্ণের ছাদ ও উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা জন্মালে, নাকি বর্ণগুলি ঠিকঠাক মতো পড়ে যেতে পারলে? তো এটা কারেক্ট আনসার কি হবে দেখুন, এটা কারেক্ট আনসার হবে শিক্ষার্থীরা নির্ভুল বর্ণজ্ঞান। তো নির্ভুল বর্ণজ্ঞান করতে গেলে তাকে বর্ণের ছাদ এবং বর্ণের যে উচ্চারণ সম্পর্কে স্পষ্ট ধারণা তার মধ্যে থাকতে হবে।
যদি তার মধ্যে বর্ণের উচ্চারণ সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে, তখন বর্ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সে বর্ণটা সঠিকভাবে তার এই বর্ণের ধারণা জন্ম নেবে। লিখনের দ্রুততা বৃদ্ধি পায়। লিখনের দ্রুততা কি করে বৃদ্ধি পায় স্যার? লিখনের দ্রুততা কি করে বৃদ্ধি পাবে, অর্থাৎ লিখনের যে স্পিড আমরা বলতে পারি, হাতের লেখায় যেটা স্পিডটা কি করে বৃদ্ধি পায় যদি আমরা বলি, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শরীরে রোগের প্রকোপ বৃদ্ধি পেলে না উপরের সব কয়টি। দেখুন, শরীর বৃদ্ধি মানে শরীর যদি বেশি মোটা হয়, শরীর দিন দিন বেশি মোটা হতে যাচ্ছে, হাতের লেখার স্পিডও বাড়ছে, এই ধরনের কোনো কথা নাই। তো এটা নাই তো এটা হবে না, তাই না? শরীরের রোগ যদি বৃদ্ধি হয় তাহলে হাতের লেখা বৃদ্ধি পাবে, এটা কি কথা? সুতরাং কারেক্ট আনসার হচ্ছে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে লিখনের দ্রুততা বৃদ্ধি পাবে। অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর হচ্ছে লিখনের ক্ষেত্রে স্পষ্টতা হলো, লিখনের ক্ষেত্রে স্পষ্টতাটা আসলে কি? বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান, সাধু ভাষার ব্যবহার, নাকি চলিত ভাষার ব্যবহার, নাকি উপরের সব কয়টি। লিখনের ক্ষেত্রে স্পষ্টতা তখন আসবে যখন বাক্যের মধ্যে শব্দগুলির পরস্পর থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ একটা শব্দ থেকে আরেকটা শব্দের যেটা দূরত্ব আছে এখানে দেখতে পাচ্ছেন, এই লিখনের থেকে ক্ষেত্রে, তারপর স্পষ্টতা, তারপর হলো, এখানে প্রত্যেকটা একটা নির্দিষ্ট দূরত্ব আছে। এবার এখানে দূরত্ব থেকে যদি এখানে শুরু করি, আবার পরেরটা এখান থেকে শুরু করি, তাহলে এটা সৌন্দর্যটা থাকছে না। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। লেখার জন্য শিক্ষার্থীদের প্রয়োজন, লেখার জন্য শিক্ষার্থীদের কি প্রয়োজন স্যার? লেখার জন্য শিক্ষার্থীদের কিসের প্রয়োজন আছে? খাবারের প্রয়োজন, ঘুমের প্রয়োজন, খেলার প্রয়োজন, নাকি আগ্রহের প্রয়োজন? তো লেখার জন্য শিক্ষার্থীদের খাবার, খেলা এবং ঘুম, তার চেয়ে বেশি প্রয়োজন আছে আগ্রহের, ইন্টারেস্ট। সে যদি লেখার প্রতি তার যদি আগ্রহ থাকে না, ইন্টারেস্ট থাকে না, তাহলে সে লিখবে না। সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে লেখার জন্য শিক্ষার্থীদের আগ্রহের প্রয়োজন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তার পরবর্তী প্রশ্ন, লিখনের একটি বৈশিষ্ট্য হলো, লিখনের একটা বৈশিষ্ট্যটা কি স্যার? লিখনের বৈশিষ্ট্য, রুক যাবে কাহা চলা গা, ইয়েস। লিখনের একটা বৈশিষ্ট্য হলো পড়তে পারা, সাহিত্যের রস অনুধাবন করা, কোনোটি নয়, নাকি স্পষ্টতা। তো লিখনের একটা বৈশিষ্ট্য হলো লিখনটা যেন স্পষ্ট হয়, সৌন্দর্য হয়। সুতরাং স্পষ্টতা ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হতে পারে? তারা দ্রুত লিখতে পারে, শুদ্ধ লিখতে পারে, তারপর হচ্ছে দ্রুত পড়তে পারে, নাকি দ্রুত এবং নির্ভুলভাবে লিখতে পারে। কোয়েশ্চেন নাম্বার 13। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের কি হয়ে যাবে? এই ক্ষেত্রে তারা ভাষা ব্যবহারের কৌশলটা তারা যদি আয়ত্ত করে তাহলে শিক্ষার্থীরা দ্রুত এবং নির্ভুলভাবে তারা লিখতে পারবে, যদি তারা ভাষা ব্যবহারটা ভালো করে শিখে নিতে পারে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কার চিহ্নগুলি কোথায় বসে? কোয়েশ্চেন নাম্বার আমাদের 14। কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে কার চিহ্নগুলা কোথায় বসবে? ডান পাশে, বাম পাশে, ডান ও বাম পাশে, ডান বাম, উপরে নিচে। তো এখানে দেখি আমরা আকার, ইকার, তারপর রয়েছে আমাদের দীর্ঘ ইকার আমরা যাকে বলি, তারপর উকার, তারপর রিকার। তো এইগুলা উকার, রিকার এগুলা কিন্তু নিচেও বসে। ইকার কিন্তু দেখুন উপরে চলে গেছে। তো উপরে, নিচে, ডান বাম সব জায়গাতে কার চিহ্ন বসে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তারপর ভাষার কথ্য রূপ কি? ভাষার কথ্য রূপ কি যদি আমাদের কারেক্ট আনসার বলা হয় তাহলে কি হবে স্যার? ভাষার কথ্য রূপ কি? যে ভাষা সবসময় ব্যবহার করে,
যে ভাষা মাঝে মাঝে ব্যবহার করে, যে ভাষা বলতে কষ্ট হয়, নাকি যে ভাষা তার কাছে সবচেয়ে স্বাভাবিক এবং ভাবের আদান প্রদানের উপযোগী হয়। তো কথ্য ভাষা বা কথ্য রূপ বলতে যে ভাষায় আমরা কি করি, আমাদের ভাবের আদান প্রদান করি, তাই না? যে ভাষায় আমরা ভাবের আদান প্রদান করি ওই ভাষাকে, এবং যে ভাষাটা আমাদের কাছে সবচেয়ে স্বাভাবিক ওই ভাষাটাই হচ্ছে ভাষার কথ্য রূপ। সুতরাং অপশন নাম্বার ডি আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে গেল। আরোহী পদ্ধতিটি মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি, কারণ আরোহী যেটা পদ্ধতি মানে ইন্ডাকটিভ মেথড যাকে বলা হয়, তো ইন্ডাকটিভ মেথডটা হচ্ছে মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি, কারণ এটি অজানা থেকে জানায় যায়, বিমূর্ত থেকে মূর্তে যায়, জানা থেকে অজানায় যায়, নাকি বিশেষ থেকে সাধারণে যায়। অর্থাৎ আরোহী পদ্ধতি এখানে কোনটা প্রকাশ পেয়েছে, আরোহী পদ্ধতি অনুযায়ী নিচের কোনটি সঠিক? কোয়েশ্চন নাম্বার 16। তো এটা কারেক্ট আনসার হবে জানা থেকে অজানায় যায়। কারেক্ট আনসার কি হবে? জানা থেকে অজানায় যায় ইজ দ্য রাইট আনসার। আরোহী পদ্ধতি ওয়ার্ড দিয়ে আসতে হলো। তো আমরা দেখে নিচ্ছি তার পরবর্তী প্রশ্ন, এগুলো গেছে। ঠিক আছে, তারপর আমরা যদি দেখি তার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 17 কি হবে? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি আমরা যদি দেখি তাহলে আমরা দেখে নেব এখানে কিভাবে। দেখুন, উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন এবং প্রয়োগ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, নাকি সূত্রগুলি মুখস্থ করা, না ব্যাকরণের ব্যবহারিক প্রয়োগ শিক্ষা করা। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কি হতে পারে? আপনারা অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার কি হতে পারে। আশা করি আপনারা খুব ভালো করে কারেক্ট আনসারগুলো দিয়ে দিয়েছেন, আমরা জানি। এবং আমরা একটু দেখে নিচ্ছি, আপনাদের কমেন্ট বক্সে চেক করে নিচ্ছি যে আপনারা কারেক্ট আনসারগুলো কে কোনটা কারেক্ট আনসার দিচ্ছেন। এইগুলো আমরা এবার মিলিয়ে নেব, কারণ এইগুলো আমাদের মিলাতে হবে। কোয়েশ্চন নাম্বার 17 যদি আমরা দেখি স্যার, ভাষা শেখার ক্ষেত্রে ব্যাকরণের উপযোগিতা কি রূপ যাবে? উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন এবং প্রয়োগ করা। আপনারা যারা অপশন নাম্বার কারেক্ট, এত করে অপেক্ষা করছিলাম যে আপনারা কোনটা কারেক্ট আনসার দিচ্ছেন। তো কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। উদাহরণ সহ সূত্রগুলি অনুধাবন এবং প্রয়োগ করা, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে? ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করতে পারে? ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে, সঠিক বানান লিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, না উপরের সবগুলি আয়ত্ত করে। কোয়েশ্চন নাম্বার 18 কি হতে যাচ্ছে কারেক্ট আনসার? এখানে দেখুন, ব্যাকরণ শিক্ষার ফলে জটিল নিয়মগুলো বুঝতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, সুতরাং উপরের সবগুলি আয়ত্ত করে, এটা কারেক্ট আনসার। কারণ সঠিক বানান লেখারও কিন্তু ব্যাকরণগত নিয়ম রয়েছে। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর যদি আমরা দেখি স্যার, তারপর আমরা দেখব বিশ্লেষণ পদ্ধতি। বিশ্লেষণ পদ্ধতিতে কি করা হয় স্যার? সূত্রগুলিকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা হয়, তারপর সূত্রগুলিকে মুখস্থ করানো হয়, উদাহরণগুলিকে মুখস্থ করানো হয়, সূত্র এবং উদাহরণকে মুখস্থ করানো হয়। এখানে বিশ্লেষণ পদ্ধতিতে বিশ্লেষণ করা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তাছাড়াও এখানে মুখস্থ করা রয়েছে, কাটবো। মুখস্থ থাকলে কাটি, আমরা জানি প্যাডাগজিতে যখনই মুখস্থ থাকে তখনই কারেক্ট আনসার হয় না। তো তিনটা অপশন আলটিমেটলি এলিমিনেট হয়ে গেল। তো অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপর দেখি অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি। একটু আগে আমরা দেখেছিলাম স্যার আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, এবার আমরা দেখব অবরোহী পদ্ধতি। ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, তারপর শিশু কিশোরের পক্ষে এটা উপযোগী, আর ব্যাকরণ পাঠকে আকর্ষণীয় করে। কি হতে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20? তো 20 কারেক্ট আনসার মনে রাখবেন, এটা হচ্ছে ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে ভাষাই ব্যাকরণকে অনুসরণ
করে। তারপরে পরের কোয়েশ্চন, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? কোয়েশ্চন নাম্বার 21, নির্ভুল এবং দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, না ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। তো ব্যাকরণ শিক্ষাদানের মূল নীতি যখন আমরা পড়েছিলাম, ভাষা শিক্ষাদানের নীতি, এই ক্ষেত্রে আমরা ব্যাকরণ শিক্ষাদানের নীতি যে টপিকটা দেখিয়েছিলাম, এখানে আমরা বলেছিলাম যে ব্যাকরণ আমরা শিখি, কেন শিখি? যাতে নির্ভুল এবং দক্ষতার সঙ্গে ভাষাটাকে প্রয়োগ করতে পারি। নির্ভুলভাবে এবং দক্ষতার সঙ্গে আমরা ভাষাটা যাতে প্রয়োগ করতে পারি, তার জন্য আমরা ব্যাকরণ শিক্ষা গ্রহণ করি। তো এখানে বলেছে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন অ্যাকর্ডিংলি। কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসাবে আপনি তাকে কি করবেন? কোনো শিক্ষার্থী যদি বানান ভুল করে, তো এজ এ শিক্ষক আপনি কি করবেন? বকাবকি করবেন। আমরা কখনো শিক্ষার্থীকে বকাবকি করি না ভাই। কোয়েশ্চন নাম্বার 22, ভুল বানান কেটে সঠিক বানান লিখবেন। এটা আপাতত মেনে নিলাম। একেবারে এড়িয়ে যাবেন, আমরা এড়িয়ে যাব না, কারণ এটার প্রতি রেসপন্সিবল রয়েছে সে যে ভুল করেছে। বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝে নেবেন। ইয়েস, কারেক্ট আনসার অপশন নাম্বার সি। বানানের কোথায় কি ভুল হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে। তো অপশন নাম্বার সি এই ক্ষেত্রে হয়ে গেল কারেক্ট আনসার। ভাষার উদ্দেশ্য কি? তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23, ভাষার উদ্দেশ্য কি? সাহিত্যের সৌন্দর্যকে নষ্ট করা। আরে ভাই, ভাষার উদ্দেশ্য নষ্ট করা না, এটা এলিমিনেট। কোয়েশ্চেন নাম্বার 23, শিক্ষার্থীদের সাহিত্য পাঠকে নিরুৎসাহ করা। আমরা কখনো নিরুৎসাহ করি না, শুধু ব্যাকরণ শিক্ষা দেওয়া, শুধু আছে এটা কাটো। তো সুতরাং অপশন নাম্বার সি কারেক্ট আনসার। সাহিত্য পাঠের পথকে সুগম করা, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তারপর আমরা যদি দেখি কোয়েশ্চন নাম্বার 24, তো 24 আমাদের কি বলেছে? ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্য কি? ব্যাকরণ শিক্ষার সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতির বৈশিষ্ট্যটা কি? সূত্রগুলি মুখস্থ করা, আগে বলেছিলাম তার মুখস্থ করা হবে না, এখানে দেখি মুখস্থ করা আমাদের হবে না। তো সিদ্ধান্ত বা সূত্র পদ্ধতি কি? কোয়েশ্চন নাম্বার 24, ঠিক আছে। সূত্র এবং উদাহরণগুলো বুঝিয়ে দেওয়া, এখানে মুখস্থ করা হবে না, এটা হবে সূত্র বা উদাহরণগুলো বুঝিয়ে দেওয়া। এটা কারেক্ট আনসার হচ্ছে বুঝিয়ে দেওয়া, সূত্র বা উদাহরণ তাকে বুঝিয়ে দিতে হবে। তো অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হবে। একটু ব্যতিক্রম হচ্ছে, এটা মুখস্থ হবে না, এটা বুঝিয়ে দিতে হবে। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি? কোয়েশ্চন নাম্বার 25, আগে সূত্র পরে উদাহরণ। আচ্ছা, আগে উদাহরণ পরে সূত্র না, আগে উদাহরণ পরে সূত্র, এটা আরোহীতে ছিল। এটা কোথায় ছিল স্যার? এটা আমাদের আরোহীতে ছিল। শুধু উদাহরণ না, শুধু উদাহরণ হয় না, আর শুধু নিয়ম হয় না। সুতরাং আগে সূত্র পরে উদাহরণ, এটা হচ্ছে অবরোহী, আর আগে উদাহরণ পরে সূত্র, এটা হচ্ছে আরোহী। এটা আমরা মনে রাখবো। তারপর কোয়েশ্চন নাম্বার 26, অবরোহী পদ্ধতি তরুণ শিক্ষার্থীদের কাছে প্রযুক্ত নয়, তার কারণ কি? অবরোহী পদ্ধতিটা তরুণ যারা শিক্ষার্থী আছে তাদের কাছে এটা প্রযুক্ত বা উপযুক্ত নয়, তার কারণ রয়েছে এটি বেশি বিজ্ঞান নির্ভর। ও ভাই 26 বেশি বিজ্ঞান নির্ভর। তারপর হচ্ছে এতে উদাহরণের প্রয়োগ বেশি। অবরোহী পদ্ধতিতে উদাহরণই নাই ভাই, এটি মনোবিজ্ঞান নির্ভর না, এটি ছাত্রদের স্মৃতিশক্তির উপর নির্ভর করে। অবরোহী পদ্ধতিটা কি? এটা হচ্ছে রুল টু এক্সাম্পল, অর্থাৎ সূত্রের উপর ডিপেন্ড করে, সূত্র। তো আমরা এই ক্ষেত্রে ছাত্রদের সূত্র শেখাতে হয়, সূত্র মুখস্থ করাতে হয়, সুতরাং স্মৃতি শক্তির উপর বিশেষ চাপ দেওয়া হয় এবং ছাত্ররা এই মানে অতটুকু মেমোরিতে লোড নিতে পারে না, তার জন্য এটা প্রযুক্ত নয়। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আরোহী পদ্ধতিতে কি করা হয়? দেখি একই ব্যাপার ভাই, আমরা আবার চলে আসলাম। আরোহী পদ্ধতিতে কি করা হয়? 27, আপনারা তাড়াতাড়ি দিন তো কমেন্ট বক্সে কারেক্ট আনসার। প্রথমে উদাহরণ দেওয়া হয়, রাইট, এইমাত্র বললাম প্রথমে উদাহরণ দেওয়া হয়। প্রথমে সূত্র বলা হয় অবরোহী, এইমাত্র যেটা আমরা আগের প্রশ্নতে বলেছিলাম। অবরোহী যেটা পদ্ধতি আছে, ডিডাকটিভ মেথড যাকে বলা হয়, ডিডাকটিভ মেথডে প্রথমে সূত্র দেওয়া হয়, শুধু বলে কিছু হয় না, এটা কাটো, কোনো উদাহরণ দেওয়া হয় না, এটাও কাটলাম। প্রথমে উদাহরণ দেওয়া হয়, এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথডে, ইন্ডাকটিভ মানে আরোহী পদ্ধতি। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আপনাদের কোর্স অনুযায়ী আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন ক্লাস চলছে, সঙ্গে সঙ্গে আমরা সহজগুরু অ্যাপেও কিন্তু আমরা প্রত্যেকদিন
ক্লাস আপলোড করছি। আপনারা চাইলে প্লে স্টোর থেকে এই সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা কোর্সে জয়েন হতে পারেন স্বল্প পরিমাণ ফির মাধ্যমে। ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন, এই কথাটির বক্তাকে। ভাষা হচ্ছে মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন, এই কথাটির বক্তাকে। লেনিন, স্টালিন, মার্কস নাকি চমস্কি? কোয়েশ্চন নাম্বার 28, এটার কারেক্ট আনসার হবে লেনিন। ভাষা হলো মানুষের নিজেদের মধ্যে ভাব বিনিময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মাধ্যম। ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করে স্যার? ব্যাকরণ যখন শিক্ষা দেওয়া হয় তখন ব্যাকরণ শিক্ষার ফলে ছাত্ররা সঠিকভাবে কি করে? কোয়েশ্চন নাম্বার 29, এটা কারেক্ট আনসার হচ্ছে ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, আবৃত্তি করতে পারে, গল্প বা কবিতার রস আস্বাদন করতে পারে। কারেক্ট আনসার ব্যাকরণ শিক্ষা হলে তারা সঠিকভাবে ভাষাটা ব্যবহার করতে পারে। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 30, শিক্ষণের জন্য একটি মূর্তন একান্ত প্রয়োজন। মূর্তন মানে বুঝতে পারছেন? মূর্তন মানে মূর্ত বস্তু বা অবজেক্ট, যেটাকে বলা হয় রিয়েল অবজেক্ট। মূর্তন মানে রিয়েল অবজেক্ট। এই উদ্দেশ্যে আমরা যে সকল বস্তু সামগ্রী বা কৌশল ব্যবহার করে থাকি সেটা হচ্ছে শিক্ষকের পেশাগত গুণাবলী, শিক্ষামূলক প্রদীপন, বানানের নির্ভুলতা নাকি হাতের লেখা? প্রশ্ন নম্বর 30, আমরা যখন শিক্ষা দান করি তখন কিছু মূর্তন ব্যবহার করি। মূর্তন বলতে রিয়েল অবজেক্ট, যেমন ধরুন এই কলম, এই জলের বোতল বলুন বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বাস্তব বস্তু আমরা কি করতে পারি? ইউজ করতে পারি। তো এটাকে বলা হয় শিক্ষামূলক প্রদীপন বা শিক্ষণ সামগ্রী, বা আমরা বলতে পারি PLM। তারপর কোয়েশ্চন নাম্বার 31, শ্রবণ ভিত্তিক উপকরণের উদাহরণ হলো। শ্রবণ ভিত্তিক উপকরণের উদাহরণ কি? শ্রবণ ভিত্তিক মানে যে আমরা কানে যে শুনবো স্যার, কানে শোনার যে উপকরণ, এটার উদাহরণ কি? অভিনয়, টেলিভিশন, রেডিও না শিক্ষকের চার্টের বিবরণ দেওয়া? টেলিভিশনে আমরা শুনতেও পারি, দেখতেও পারি। অভিনয় আমরা দেখতে পারি, আবার অভিনয়ের মাধ্যমে যারা কথা বলছে শুনতে পারি, কিন্তু রেডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র শুনতে পারি, তাই না? সুতরাং শ্রবণ ভিত্তিক উপকরণ হচ্ছে রেডিও ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ মানে কি? প্রশ্নগুলো আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু। সক্রিয়তা ভিত্তিক শিক্ষা উপকরণ হলো অভিনয়, রেডিওর মাধ্যমে পাঠদান, নৃত্য নাকি ট্যাপ রেকর্ডার? সক্রিয়তা মানে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভলি পার্টিসিপেট বা অ্যাক্টিভলি পড়া। কোয়েশ্চন নাম্বার 32, তো সক্রিয়তা ভিত্তিক যখন শিক্ষাদান হবে তখন অভিনয় হবে কারেক্ট আনসার। অভিনয় মানে যদি বলি আমরা ওই যে অভিনয় করা, চরিত্র অভিনয় যাকে বলা হয়, এজ এ ইংলিশে যদি বলি তাহলে আমরা বলতে পারি রোল প্লে। ঠিক আছে, রোল প্লে বা অভিনয় বা চরিত্র অভিনয়, ফলে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা হয়, কারণ ছাত্ররা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে, যার কারণে তারা জিনিসগুলো তারা মনে রাখার চেষ্টা করে। তথ্য ভিত্তিক কোনো কিছু পড়াতে প্রয়োজন হয়। আমরা যদি ছাত্রদের কোনো কিছু তথ্য ভিত্তিক পড়াতে চাই তাহলে আমাদের কি প্রয়োজন হবে? মডেলের দরকার আছে, ব্ল্যাকবোর্ডের দরকার আছে, চার্টের দরকার আছে নাকি মানচিত্রের দরকার আছে? কোয়েশ্চন নাম্বার 34 কি হতে পারে কারেক্ট আনসার? 34 তথ্য আমরা কোথায় দেখাতে পারি? আমরা যে কোনো একটা চার্টের মাধ্যমে আমরা তাকে তথ্যটা দেখাতে পারি। ক্লিয়ার? তারপর যদি আমরা বলি 35, শিক্ষামূলক উপকরণগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? কোয়েশ্চন নাম্বার 35, তো শিক্ষামূলক উপকরণগুলিকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কোথায় গেল ভাই? রুক যা ভাই। শিক্ষামূলক উপকরণকে আমরা মূলত 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দৃশ্যমূলক উপকরণ, আরেকটা হচ্ছে শ্রাব্য উপকরণ, আরেকটা হচ্ছে দৃশ্য শ্রাব্য উপকরণ, অর্থাৎ যেটা দেখা যায় TLM, যেটা শোনা যায় TLM, আর যেটা দেখাও যায় শোনাও যায় TLM। এই প্রধান 3টা ভাগে আমরা তাকে কি করতে পারি? ভাগ করতে পারি। এগুলির মধ্যে কোনটি দৃশ্য শ্রাব্য উপকরণের মধ্যে পড়ে? মানে আমরা দেখতেও পাই এবং শুনতেও পাই। আচ্ছা স্যার, রেডিওতে আমরা শুধু শুনতে পাই, দেখতে পাই না, এটা ক্যান্সেল করো। গ্রামোফোন রেকর্ডার, এটা শুধু শোনা যায়, দেখার জন্য নয়। কিন্তু টেলিভিশন বা টিভি
যখন আমরা টেলিভিশন আর স্লাইড শুধু এই যে আপনারা স্লাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলা শুধু দেখা যায় কিন্তু শোনা যায় না। তো দৃশ্য শ্রাব্য হচ্ছে টেলিভিশন কি করা হয় আমাদের দৃশ্য শ্রাব্য, আমরা দেখতেও পারি এবং শুনতেও পারি। কোন উপকরণটি শিক্ষার্থীদের সহজে পাঠ্য বিষয় আয়ত্ত করতে সাহায্য করে? সহজে আমরা পাঠ্য বিষয়টা আয়ত্ত করতে পারি কোন ধরনের উপকরণের মাধ্যমে? শ্রাব্য উপকরণ, দৃশ্য শ্রাব্য না দৃশ্যযোগ্য নাকি পাঠ্যযোগ্য উপকরণ? 37। কোন উপকরণ? পাঠ্য বিষয়। তো আমি যে পাঠটা পড়াচ্ছি আপনাদের, ওই পাঠ রিলেটেড টিএলএম ইউজ করব, তখন না পাঠটা ভালো করে বোঝা যাবে। তো পাঠযোগ্য উপকরণ হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। আমি পাঠটা বুঝাচ্ছি এবং এই পাঠ রিলেটেড যে কোনো টিএলএম আপনাদের যদি ইউজ করে বোঝাই, তাহলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। সুতরাং এটাকে বলা হয় পাঠ্যযোগ্য উপকরণ। ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন। শিক্ষণীয় বিষয়কে যদি আমরা মুক্ত করতে চাই, শিক্ষণীয় বিষয়কে মুক্ত করার জন্য শিক্ষক ব্যবহার করেন, কি ব্যবহার করেন? শিক্ষা উপকরণ, ব্ল্যাকবোর্ড, প্রশ্ন উত্তর নাকি চক ডাস্টার? শিক্ষণীয় বিষয়কে যদি আমরা মুক্ত করতে চাই তাহলে আমরা কি করতে পারি? আমরা শিক্ষা উপকরণ ব্যবহার করতে পারি, অর্থাৎ টিএলএম ব্যবহার করতে পারি, এবং সেই টিএলএম এর মাধ্যমে আমরা কি করতে পারি? তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিতে পারি। পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে? পাঠ্যপুস্তক কাদের কাজে লাগে স্যার? শিক্ষার্থীদের কাজে লাগে, শিক্ষকদের কাজে লাগে, সব মানুষদের কাজে লাগে, নাকি শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের কাজে লাগে? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। পাঠ্যপুস্তক শিক্ষার্থীদেরও লাগে এবং শিক্ষকেরও লাগে। কোয়েশ্চেন নাম্বার 39। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 40। খুব তাড়াতাড়ি আমরা দেখার চেষ্টা করছি। ফেনাল বোর্ড পাঠদানের সময় ব্যবহার করার কারণ কি? ফেনাল বোর্ড আমরা কেন ব্যবহার করি? বিষয় সংশ্লিষ্ট ছবি বা চার্ট ফেনাল বোর্ডে টাঙ্গালে সহজে শিক্ষার্থীরা তা দেখানো যায় এবং বোঝানো যায়, এটাও তো কারেক্ট আনসার। বাকিগুলা পরে আর আমি কি করবো? ব্ল্যাকবোর্ড না থাকা এটা কারেক্ট আনসার নয়, কোনোটি নয়। অন্যতম শিক্ষক না ভাই, যদি ফেনাল বোর্ডে যদি আমরা কোনো ছবি বা চার্ট যদি আমরা টাঙ্গাই, তাহলে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবে, দেখানো যায় এবং দেখানোর ফলে আমরা তাকে সহজে বোঝাতে পারি। শিক্ষণ উপকরণ মডেল ব্যবহার একান্ত প্রয়োজন। শিক্ষণ উপকরণ হিসাবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন। এটা মডেল কাদের জন্য প্রয়োজন ভাই? 41। মডেল এমন এক ধরনের বস্তু যেটা হচ্ছে স্পর্শকাতর, ঠিক আছে না? স্পর্শকাতর অর্থাৎ টাচেবল। এটা হচ্ছে দৃষ্টিহীনদের জন্য প্রযোজ্য। কোয়েশ্চেন নাম্বার 42। আজকে আমরা আর যাচ্ছি না, আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলা দেখব। আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। তো কোয়েশ্চেন নাম্বার এই যে 42, এই 42 প্রশ্নের কারেক্ট আনসার কি হবে এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন, ঠিক আছে? 42 প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কি হতে পারে, এবং পরবর্তী ক্লাসে তার বাকি আরো অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে আমরা দেখিয়ে দেব। এবং আপনারা যদি আমাদের পেইড বেসে জয়েন হতে চান তাহলে অবশ্যই সহজ গুরু অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন ভাই, ঠিক আছে? প্লে স্টোর থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করলে একটা কোর্স পেয়ে যাবেন এবং এই কোর্সে আপনারা জয়েন করে নিতে পারেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।